অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে সাক্ষ্য গ্রহণ। বছর ধরে হাইকোর্টে ঝুলছে আসিয়া হত্যাকারীর ফাঁসির ডেথ রেফারেন্স। উত্তপ্ত মতিঝিল। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকদের ব্যানারে অবস্থান। সরিয়ে দিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ব্যবহার। চলতি মাসে সরকার বিরোধী আন্দোলনে নামছে জামায়াত। প্রশাসনে দলীয়করণ সহ ৩ অভিযোগ। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গেলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি বিএনপির। আদিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল। মানা হচ্ছে না বিল্ডিং কোড। শিশুর মৃত্যু আইনি দিক খতিয়ে দেখছে কমিটি। বুধবার প্রতিবেদন। এবং হামের প্রকোপে কাবু প্রাপ্তবয়স্করাও। কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। জটিলতা হলে কালক্ষেপণ না করার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয় মামলার অভিযোগ গঠনের শুনানি। আদালতে সাফাইয়ে কিছু না বললেও স্ত্রীকে নির্দোষ দাবি করে আসামি সোহেল রানা। কাল থেকে শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। আইনজীবী জানান, প্রতিদিনই চলবে বিচার কাজ। স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির নজির করতে চায় রাষ্ট্রপক্ষ। ১৯ মে সকালে 9:30 থেকে দুপুর 11:45 এই সময়ের মধ্যে নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করে সোহেল রানা, যা প্রতিবেশীদের কাছে তখনই স্বীকার করে সোহেলের স্ত্রী স্বপ্না। এসব তথ্য উঠে এসেছে মামলার চার্জশিটে। সোমবার সম্পূর্ণ চার্জশিট ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন সোহেল ও স্বপ্না। জোরালো কণ্ঠে স্ত্রীকে নির্দোষ দাবি করে সোহেল। রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান, ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। রামিসা হত্যা মামলার বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির নজির করতে চায় রাষ্ট্রপক্ষ। বিচার শুরুর পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ। দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তড়িঘড়ি করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়েছে। অপরাধের কোনো প্রত্যক্ষদর্শীও দেখাতে পারেনি পুলিশ। তাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগে আপত্তি জানান তিনি। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই। সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানান আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় আলোচিত আসিয়াকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির রায় হলেও বছর ধরে হাইকোর্টে ঝুলছে ডেথ রেফারেন্স। বিচারিক আদালতে দ্রুত রায় হলেও সেই রায় কার্যকর হবে কবে তা জানে না কেউ। এসব চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে আসছে আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ। মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিলেন শিশু আসিয়া। সেই ঘটনায় বিচারের দাবিতে একসময় ফুঁসে উঠেছিল পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সর্বত্র ছিল ক্ষোভ আর কান্না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলোচনার বাইরে চলে গেছে সেই ঘটনাও। ছোট আসিয়ার ধর্ষক হিটু শেখ ফাঁসির দণ্ড পেলেও 1 বছর ধরে কারাগারেই কাটছে তার। কবে কার্যকর হবে সেই সাজা তাও জানে না পরিবারও। হিটু তেমন বিচারিলে না, হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে। আমার কোল খালি করে সে তারা তো 2 মাসে খাইয়ে বেড়াচ্ছে, আমি কি পেলাম? শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়। রায় ঘোষণা এবং ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানোর 1 বছর পূর্ণ হলেও পরবর্তী অগ্রগতি নেই। কবে হবে সাজা কার্যকর তাও অজানা। অথচ মাত্র 14 কার্যদিবসেই শেষ হয়েছিল আলোচিত এই মামলার বিচার। এমন সব চাঞ্চল্যকর মামলার সাজা যখন বছরের পর বছর আটকে থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বিচার প্রক্রিয়ার এই ধীরগতিতে কি আস্থা হারাচ্ছে মানুষ? আসিয়া হত্যা মামলাটা যেমন 1.5 মাসে বিচার শেষ হলো, হাইকোর্টে তো 1 বছর ধরে এখনো শুনানি শুরু হয়নি। রামিসা হত্যা মামলা শেষ হয়েছে, এখন সরকারের বিশেষ তৎপরতায় যদি বিচারটা দ্রুত হয় হাইকোর্টে এসে, এবং তারপরেও কিন্তু অ্যাপিলেট ডিভিশনের যে ফোরামটা
সেটা আসামি চাইলে তো আপনি মানা করতে পারবেন না। হাইকোর্টে অনেক ডেথ পেনাল্টি মামলা পেন্ডিং আছে। ডেথ পেনাল্টিগুলো শুনানি হয় বছরের সিরিয়াল অনুসারে, অর্থাৎ আগের বছরের ডেথ পেনাল্টিগুলো আগে শুনানি হয়, পরেরগুলো পরে হয়। সেই ক্ষেত্রে এখন আমরা প্রায় 4-5 বছরের মতো একটা ব্যাকলগসের মধ্যে আছি। চাঞ্চল্যকর এসব মামলার বিচার কার্যকর হতে যুগের পর যুগ লেগে যাওয়ার পেছনে আইনি জটিলতা কাটাতে আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। চিফ জাস্টিস একটা বেঞ্চ গঠন করে দিতে পারেন, অথবা প্রসিকিউশন চিফ জাস্টিসরে আবেদন করতে পারেন যে আমাদের এইটা বেশি সেনসিটিভ মামলা এবং এই মামলাটার মাধ্যমে আমরা সোসাইটিতে একটা মেসেজ দিতে চাই অন্তত যে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হলে তাৎক্ষণিক শাস্তি এবং বিচারের মুখোমুখি হতে হবে। শুধু আলোড়ন সৃষ্টি করা ঘটনা নয়, সবার জন্য সমান আইন নিশ্চিত করার তাগিদ আইনজীবীদের। সারবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে গ্রাহকের ব্যানারে বিক্ষোভ হয়েছে মতিঝিলে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যানের নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে। ঈদের পর প্রথম কর্মদিবসে উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ ছত্রভঙ্গ হয় পুলিশের টিয়ারশেল ও জলকামানে। বিক্ষোভকারীদের অভিযোগ, খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে বলে দাবি তাদের। মাধ্যমে ব্যাংকটাকে যেটি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আমরা আমাদের টাকা পয়সা এখনো রাখছিলাম ব্যাংকে, ওই টাকাগুলা খাওয়ার জন্য এখন আবার এসালমেরই আনার চেষ্টা করছে। আবার সেই এসালাম গ্রুপের দোষর আবার ইসলামকে আবার ঢুকানোর চেষ্টা। বর্তমান জায়গায় খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এমনিতে অভিযোগ আছে টাকা আত্মসাতের এবং অন্যদেরকে টাকা অবৈধ সিস্টেমের মাধ্যমে টাকা দিয়ে দেওয়ার। লক্ষ লক্ষ টাকা আমরা এই যে ব্যাংকে রাখছি, এখন এটা নিশ্চয়তা কি দিবে? 5টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে ইসলামী ব্যাংকের, এখন এটাও যদি দেউলিয়া হয়ে যেত আমরা কোথায় টাকা রাখবো? সংবাদ সম্মেলনে গ্রাহকদের ব্যানারে আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের সঙ্গে গভর্নরেরও পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি এস আলমের সম্পত্তি জব্দ করে সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে, ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। গভর্নর যেহেতু ব্যাংক পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে আমরা গভর্নরের পদত্যাগ চাচ্ছি। 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এম জোবাইদুর রহমান। একই দিনে খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের দলীয়করণ ও ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ সহ 3 অভিযোগে সরকারের বিরুদ্ধে জুন থেকে বৃহৎ আন্দোলনে নামছে জামায়াত। দলটির নায়েবে আমির সময় সংবাদকে কথা জানান। তার ভাষায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে জোরদার হবে এবার। শরিক এনসিপি সহ বাকি 10টি দল স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে লড়লেও আন্দোলনে পাশে থাকবে বলেও প্রত্যাশা তার। আরও জানাচ্ছেন শফিক মুন্সি। 24-এর অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে 2/3 জনরায় নিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে এপ্রিল থেকেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একই সাথে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই দাবি আদায়ে সরব ছিল জামায়াতের নেতৃত্বাধীন জোট। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, এই 3 মাসে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুশাসনের বদলে প্রশাসনে দলীয়করণ আর ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করে পুরনো ফ্যাসিবাদী শাসনকে ফেরানোর চেষ্টা করছে সরকার। দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে চলতি জুন মাস থেকেই দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে চায় জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সময় সংবাদকে এসব কথা জানান। পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগের সময় দলীয় ভিত্তিতে লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ছাঁটা হয়েছে, শাস্তি হয়েছে, প্রমোশন হয়েছে। বিএনপি আওয়ামী লীগের যারা দ্রুততার সাথে দলীয়করণ করতেছে, যেটা একদম এক্সপেক্ট করা হয়। এশিয়াতে 1 নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। আপনি যারা সেই ব্যাংকের উপরেই এক ধরনের রাহুল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। বিএনপির 3 মাসের প্রোগ্রামিং আচরণে আমরা কিছুটা হতাশ। প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করার
একটা ইচ্ছা তাদের আছে। সংসদের এই বিরোধী দলীয় উপনেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে না থাকলেও জুন থেকে শুরু হওয়া নতুন পরিধির আন্দোলনে 11 দলীয় ঐক্যের সবাইকে পাশে চায় তার দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে দলকে স্প্রেড করা যায়। যারা আমাদের ভিতরে 11 দলের অনেকের সাথে আমরা কথা বলছি, তারা একসাথে স্থানীয় নির্বাচন করার ব্যাপারেও আগ্রহ আছে অনেকেরই। তা আমরা তাদের বলছি না, তোমরা এটা এই সেপারেট করার ভিতরে তোমাদের সংগঠনটা দাঁড়িয়ে যাবে, এবং এক্ষেত্রে আমরা ওদেরকে এনকারেজ করছি। আমরা চাচ্ছিলাম বা চাচ্ছি এখনও যে রাজনীতি প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন হওয়া দরকার। যদি দেখা যায় এটা আসলে কোনো ডোজ আপনি মার্ক মনে হয় না মানুষের কাছে বা যাদের জন্য করছি, তা আমরা আর একটু ভয়েস রেস করবার শক্ত করি। চলতি জুন মাসে 3 বিভাগে এবং জুলাইতে রাজধানী ঢাকা সহ আরও 3টি বিভাগে বৃহৎ গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। টাইম উইল সলভ, আই হোপ সো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যান জামায়াত আমির। এ সময় শিশু রামিসা হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। সরকার আন্তরিক হলে দ্রুত বিচার সম্ভব বলে মনে করেন বিরোধী দলের নেতা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। একথা বারবার বলেছি আমরা যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না, কিন্তু না, ওই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। 3 মাসের সরকারকে চাপে ফেলতে বিরোধী দল জোটবদ্ধ আন্দোলনে নামছে বলে মনে করে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে না নামলে তা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান দলের সিনিয়র নেতারা। তারা জানান, রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। হাসান ওয়ালির প্রতিবেদন। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী। এত সব আত্মত্যাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে সরকার গঠন করে বিএনপি। তাই সরকারের 3.5 মাসের মধ্যে জামায়াত সহ বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনের হুমকিতে ষড়যন্ত্র দেখছে বিএনপি। নেতারা বলছেন, রাজপথ ভয় পায় না দলটির নেতারা। বিরোধী দল এখনকার স্বাভাবিক পরিস্থিতিকে একটু অস্বাভাবিক করার এক ধরনের অপচেষ্টা চলছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামাত ইসলাম এবং এনসিপির এই যে রাজনৈতিক হুমকি দিচ্ছে, এটাকে আমরা রাজপথেই মোকাবেলা করব। সব কিছুই মোকাবেলার একমাত্র পদ্ধতি হলো পরিশ্রম, সততার সাথে কাজ করে সাধারণ মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছে তার সেই প্রত্যাশাটা পূরণ করা। যদি সেই প্রত্যাশাটা আমরা পূরণ করি, তাহলেই কেবল সকল চ্যালেঞ্জ গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করা সম্ভব হবে। 3.5 মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলন জনগণ ভালোভাবে নেবে না বলে মনে করেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে বিরোধীদের রাজপথ দখলের হুমকি কতটা গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন দলটির সিনিয়র নেতাদের। জনগণের নির্বাচিত, বিশালভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় মাত্র 3 মাস, এর মধ্যে যারা আন্দোলনে ধোঁয়া তুলছে তাদের সম্বন্ধে জনগণের কি ধারণা হবে সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। দলগুলোর যে সাংবিধানিক যে অধিকার আছে, ক্ষমতা আছে, এবং আপনার যে প্রতিবাদ করার যে অধিকার তাদের আছে, এগুলোকে আমরা কখনোই বাধাগ্রস্ত করবো না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা কখনোই আপনার এটা মেনে নেব না। বিশেষ করে আপনার এই মব তৈরি করে চাপ সৃষ্টি করা, এটাকে আমরা মেনে নেব না। রাজপথের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনও দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সমস্যার মুখোমুখিও হচ্ছেন তিনি।
স্বাস্থ্যগত কারণ বিবেচনায় মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন দীপেন দেওয়ান। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। বিক্ষুব্ধ জনতার বাসে আগুন, 5 জেলায় নিহত 7। ঈদযাত্রায় 250 প্রাণহানি। বিশৃঙ্খলা, বেপরোয়া গতিই দায়ী। আদিন ট্র্যাজেডির পর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্নের মুখে এখন রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল। সরকার ও প্রশাসনের তৎপরতায় জানা গেছে হাসপাতালটিতে মানা হয়নি বিল্ডিং কোড ও অস্বাস্থ্যকর পরিবেশে দেয়া হতো চিকিৎসা সেবা। 3 বছর ধরে ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে আদিন হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর ও রাজুককে ম্যানেজ করেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। নজরদারির আওতায় এখনই না আনলে আরও বড় দুর্ঘটনার শঙ্কা তাদের। মাসুদুর রহমানের প্রতিবেদন। রাজধানীর মগবাজারের আদিন হাসপাতাল। সরু গলিতে কয়েকটি ভবন জোড়া দিয়ে গড়ে ওঠা হাসপাতালটির পরিচিতি কম খরচে প্রসূতি ও নবজাতকের চিকিৎসা সেবার। কিন্তু 27 মে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তর গঠন করে তদন্ত কমিটি। এখন পর্যন্ত হাসপাতালের পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, এসি বন্ধ রাখা আর অনুমোদনহীন বেকারি স্থাপন সহ বেশ কিছু অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। আদিন ট্র্যাজেডির পর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও। লাইসেন্স নবায়নের সত্ত্বে বলা আছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি লাগালেও ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। পুরনো ভবনে স্থাপন করা যাবে না পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এসব হাসপাতালের লাইসেন্স দেয় দুর্ঘটনার দায় স্বাস্থ্য অধিদপ্তরেরও বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে, ইলেকট্রিফিকেশনটা ঠিক আছে কিনা অধিদপ্তর দেখেছে। তারা কিন্তু এটা ওকে করেছে। তারা কি কোনো এটার ব্যাপারে কোনোদিন আপত্তি করেছে? ফল্ট কিন্তু তারা এটাকে কোনো পয়েন্টেড করে নেই। অ্যাট দি সেম টাইম ওখানকার যে সাপোর্টিং ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং, তারাও কিন্তু এটা দেখেনি। 2019 সালে আদিন হাসপাতাল ভবনকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাবদ্ধ করে ফায়ার সার্ভিস। আর 3 বছর ধরে ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতালটি। আছে বিল্ডিং কোড না মানার অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন শুধু আদিন নয়, এমন আরও জনপ্রিয় হাসপাতালও চলছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যানেজ করেই। হাসপাতালের কোন রুমগুলোতে কী ধরনের এয়ার কোয়ালিটি থাকবে সেটা কিন্তু আমাদের বিল্ডিং কোডে কিন্তু আছে, কিন্তু আমাদের সেটা নিয়মিত তদারকিটা হচ্ছে না। তদারকিটা হাসপাতাল কর্তৃপক্ষকেও করতে হবে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু টাইম টু টাইম এটার মনিটরিংটা দরকার। সেই মনিটরিংটা অনেক সময় হয় না, আবার অনেক সময় দেখা যায় যে দুর্বল হাসপাতালগুলো তারা বিভিন্ন কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা করে। রাজুকের সার্টিফিকেশন ঠিকমতো থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পূর্ত মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে তাহলে তো আমাদের জীবন নিরাপদ হয়ে যাওয়ার কথা। এদিকে আমাদের রাষ্ট্রে এখন খেয়াল করা দরকার। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ সেক্টরকে সর্বোচ্চ নজরদারির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আদিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করা হবে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। হবে 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাব। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 জন। হাসপাতালে ভর্তি 1134 জন। সংক্রমিত এই রোগে কাবু হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। আর অপুষ্টিতে ভোগা শিশুরা কাহিল হচ্ছে খুব দ্রুতই। উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। 35 বছর বয়সী হাসান মাহমুদ সুমনকে মাত্র 2 দিনেই কাবু করেছে এই রোগ। বান্দরবানের লামায় চিকিৎসকরা অসহায়ত্ব প্রকাশ করায় এসেছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখনও তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার। 20 মিনিট ভালো থাকে, আবার জ্বর উঠে, তারপরে 3 দিন যাওয়ার পর ওর গায়ের মধ্যে র্যাশ উঠে, তারপর পাতলা পায়খানাও ছিল প্রথম দিক থেকে, 1-2 বার করছে।
শুধু হাসান মাহমুদ নন, হামে আক্রান্ত হয়ে প্রাপ্তবয়স্ক ৪২ জন ভর্তি আছেন ডিএনসিসি হাসপাতালে। তাদের মধ্যে ৫ জনকে আইসিইউতে নিতে হয়েছে। সংক্রমণ না কমায় বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। ডিএনসিসি হাসপাতালে এখনও বাড়ছে রোগীর চাপ। 13টা হাসপাতালে ঘুরে আমি কোনো আইসিইউ পাইনি। 12-13টা ওষুধ দিছিল আমাকে, তো এখানে এসে মাত্র 4টা ওষুধ দিছে। তো ওই ডাক্তার দেখেছে এই ওষুধ খাওয়াবেন না, এই ওষুধ কেন খাওয়াইতেছেন, বাচ্চার ক্ষতি হবে। এখন আমরা যে মনে করেন ডাক্তারি বিবর্তন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতা সুফল পেতে সময় লাগবে। এছাড়া পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। হার্ড ইমিউনিটিও যদি ডেভেলপ করার কথা চিন্তা করি তাহলে এটা মাসখানেক সময় দিতে হবে, যেটা এখন গ্রো করছে, মানে প্রসেসিংয়ে আছে। টিকার বেনিফিট আমরা পাবো, এটা অবশ্যই বেনিফিশিয়াল, টিকার কোনো বিকল্প নেই, কিন্তু সেটার সম্পূর্ণ ফিডব্যাকটা আমরা এখনো পাইনি। যেই বাচ্চাগুলি অপুষ্টির শিকার তাদের মধ্যে কিন্তু হামের ভয়াবহতাটা বেড়ে যাচ্ছে। জটিলতা এড়াতে লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসা শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সশরীরে মাঠ পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করেছেন। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, নির্বিঘ্ন ঈদযাত্রা, গণপরিবহন ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকের বেতন পরিশোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ 10টি গণমুখী বিষয় নিশ্চিত করেছে সরকার। এবার যানজট ও ভোগান্তি আগের তুলনায় নিয়ন্ত্রণে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, যেটুকু হয়েছে আগামীতে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। অতীতে দিবস উদযাপনে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সে ধারাবাহিকতা থেকে বের হয়েছে বর্তমান সরকার। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং ও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে কারণে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে একযোগে যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছরের যে চেনা ছবি, কিলোমিটারের পর কিলোমিটার যানজট এবং ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, এবারের ঈদযাত্রায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। ঈদের ছুটি শেষে অফিস আদালতে ফিরেছে কর্মব্যস্ততা। সকালে কর্মচঞ্চল হয়ে ওঠে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ। নিজ দফতরে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেছেন, গণতান্ত্রিক সরকারের থাকায় দেশে স্বতঃস্ফূর্ততার ছাপ স্পষ্ট। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে। সোমবার সকাল 9টার পরপরই সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী ও সচিব সহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। বাণিজ্যমন্ত্রী ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান সাংবাদিকদের। কথা বলেন চামড়ার ন্যায্য মূল্য, আসন্ন বাজেট নিয়েও। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবেন। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করতেই দেশে 5 টাকা বেড়েছে তেলের দাম। একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকারকে নিতে বাধ্য হতে হবে। এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এদিকে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার থাকায় দেশে স্বতঃস্ফূর্ততার ছাপ স্পষ্ট। সরকারের 100 দিনের কার্যক্রম তুলে ধরায় গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ, সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে, এটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছুই তো কানে আসে নাই। গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন। 8 দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ পেশাদারদের উপর আক্রমণ চালায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রেল, সড়ক ও নৌপথে ঈদের ফিরতি যাত্রায় নেই যাত্রী চাপ। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর ট্রেন আসার অভিযোগ অনেকের। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর চাপ বাড়ার সম্ভাবনার কথা জানান সংশ্লিষ্টরা। সোমবার সকাল 7:55 রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল এক্সপ্রেস। যাত্রী চাপ ছিল স্বাভাবিক।
সকাল 10টায় কমলাপুর রেল স্টেশনে এসে থামে একতা ও জামালপুর এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময়ের 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে এসেছে ট্রেন দুটো। রংপুর এক্সপ্রেস স্টেশনে আসে নির্ধারিত সময়ের 4 ঘন্টা পর। ট্রেনটা আসতে লেট হয়েছে, অনেক 1 ঘন্টা লেট ছিল। প্রত্যেকটা স্টেশনে মোটামুটি লেট করে আসছে, আর শ্রীপুরে তো 1 ঘন্টা লেট করছে। পৌঁছানোর কথা সকাল 6টার দিকে, এখন পৌঁছলাম 10টা পার হয়ে গেছে। ট্রেন দেরিতে আসার কথা স্বীকার করে স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রী চাপ স্বাভাবিক আছে, স্কুল কলেজ খোলার পর চাপ বাড়বে। যাত্রীর চাপ মোটামুটি, একদম বেশি বলা যাবে না। আজকে থেকে অফিস শুরু হয়েছে, কিন্তু স্কুল কলেজ এখনও বন্ধ থাকার কারণে হয়তো অনেকে ফ্যামিলি নিয়ে এখনও আসতেছে না। সারা সপ্তাহ জুড়েই এরকমই থাকবে, তবে যাত্রা কমফোর্টেবল হবে যাত্রীদের জন্য। সদরঘাটে লঞ্চ দেরিতে আসায় কর্মস্থলে পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগ যাত্রীদের, তবে এখানেও নেই ফিরতি যাত্রার চাপ। 6 ঘন্টা জায়গায় 9 ঘন্টা লাগাইছে তারা, এই কারণে যারা এই লঞ্চ আসতে চালাইছে তাদের তেল বাঁচানোর জন্য। 8টা বাজে ছাইরা লঞ্চ আসার কথা হলো সর্বোচ্চ 4টা বাজে আসবো, সেখানে আমাদের লঞ্চ নামাইছে কয়টা বাজে? একদম থার্ড ক্লাস একটা লঞ্চ এটা। BIWTA বলছে লঞ্চে ভিড় না থাকার অন্যতম কারণ ঝড়ের ভয়। এই পর্যন্ত 54টা জাহাজ ফিরে আসছে। তো সুখবর হলো, যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল, আসার পথে কিন্তু ধীরে ধীরে লঞ্চগুলি আছে, অ্যাট এ টাইম আসে না, যারা যাত্রীরা অ্যাট এ টাইম আসে না, যার কারণে লঞ্চগুলিতে তেমন যাত্রীর চাপ নাই। আমরা চেষ্টা করতেছি ঘরমুখ লোকদেরকে নিরাপদে তাদের কর্মস্থলে ফেরানোর সুব্যবস্থা করার জন্য। ঈদুল আজহার ছুটি শেষে সড়ক পথেও রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, এখানেও নেই চিরচেনা ভিড়। বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চ ঘাটে রাজধানীমুখী মানুষের সরব উপস্থিতি দেখা গেলেও অন্যান্য বছরের তুলনায় এবার নেই কোনো ভোগান্তি কিংবা উপচে পড়া ভিড়। অনেকটা স্বস্তিতেই যাত্রীরা ফিরছেন তাদের প্রিয় কর্মস্থলে। বুলবুল রেজা, সময় সংবাদ, সদরঘাট, ঢাকা। ফিরতির যাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী লঞ্চঘাটে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সাথে কোরবানি করতে নারীর টানে যেমন গ্রামের বাড়ি এসেছেন সাধারণ মানুষ, আবার কিন্তু তারা আবার পেটের টানে কিন্তু কর্মস্থলে যোগ দিতে কিন্তু আজকে পটুয়াখালী এই যে নদী বন্দর থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী যে নির্ধারিত 4টি লঞ্চ রয়েছে, এই 4টি লঞ্চ কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে প্রিন্স আওয়ার যে 7 লঞ্চটি রয়েছে, এটি কিন্তু যাত্রী নিয়ে ইতিমধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া কিন্তু আরো 3টি লঞ্চ রয়েছে, এই 3টি লঞ্চ কিন্তু একের পর এক ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। আসলে এই যে পটুয়াখালী নদী বন্দর থেকে সাধারণ যাত্রী কিন্তু এই যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকার উদ্দেশ্যে সাধারণ যাত্রী যে লঞ্চে যায়, এর বিশেষ কিছু কারণ রয়েছে। কারণ স্বচ্ছন্দে মানুষ আনন্দে স্বচ্ছন্দে কিন্তু এই পটুয়াখালী থেকে ঢাকা যেতে পারে খুব সহজেই, আর ভাড়াটাও কিন্তু মানুষের সাধারণ নাগালের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি লঞ্চে যে ডেকের ভাড়া রয়েছে নির্ধারিত 500 টাকা, 535 টাকা সরকারি ভাড়া থাকলেও কিন্তু প্রতিটি লঞ্চে কিন্তু 500 টাকা ভাড়া নিচ্ছে। এই যে লঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের কিন্তু তৎপরতা রয়েছে অনেক, কিন্তু প্রশাসন কিন্তু এখানে যে অতিরিক্ত লঞ্চে যাত্রী না ওঠে এবং ভাড়া জন বেশি না নেয় সেদিক দিয়ে কিন্তু প্রশাসন তারা কিন্তু কঠোর নিরাপত্তার ভিতরে কিন্তু তারা সবকিছু দেখভাল করছে। আসলে এই যে আরো যে বলতে চাচ্ছি যে 500 টাকা যদি ডেকের ভাড়া হয়ে থাকে, প্রতিটি কেবিনের ভাড়া রয়েছে কিন্তু সিঙ্গেল কেবিন 1200 টাকা থেকে 1300 টাকা ভাড়া নিচ্ছে, ডাবল কেবিন 2500 টাকা ভাড়া নিচ্ছে। এছাড়া বেবি কিন্তু লঞ্চ ভেদাভেদ 5000 থেকে 8000 টাকা ভাড়া নিচ্ছে। আসলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই যে বন্দর কর্মকর্তারা রয়েছেন, এছাড়া প্রশাসন রয়েছেন, তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ যাতে চলাচল করতে না পারে বা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে না পারে। কারণ অতিরিক্ত যাত্রী কিন্তু দুর্ঘটনার একটা আশঙ্কা থাকে, সেজন্য প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। এই ছিল পটুয়াখালী নদী বন্দর থেকে মানুষের কর্মস্থলে যাত্রা তার সর্বশেষ। ঈদের ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরছেন। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 81 বছর বয়সী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 24 সেপ্টেম্বর তিনি নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 3:30টায় তিনি শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন। 60-এর দশকের গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে অগ্রণী ভূমিকায় ছিলেন ভোলার সন্তান তোফায়েল আহমেদ। এই মুহূর্তে রাজধানীর পান্থপথে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, 82 বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার শারীরিক নানা জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন এবং গুরুতর অবস্থা থাকার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এবং আজকে চিকিৎসকরা জানিয়েছেন যে দুপুর 3:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং চিকিৎসকরা, যিনি চিকিৎসক ছিলেন তিনি বলেছেন যে 3:30 নাগাদ তিনি তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তাকে স্কয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বা মাগরিবের পরেই যেহেতু তার প্রথম নামাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা শেষে তাকে আবারও স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হবে, কারণ এখানে তাকে রাখা হবে রাতে এবং আগামীকাল সকালে হেলিকপ্টার যোগে তার যে গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায় সেখানে নেওয়া হবে এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে ভোলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন তারই স্বজনেরা এখানে হসপিটাল থেকে। এবং পরবর্তীতে যে তোফায়েল আহমেদের মায়ের কবরের পাশে আসলে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা জানি যে এই প্রবীণ এই রাজনীতিবিদ আসলে দীর্ঘদিন ধরেই প্যারালাইজ সহ নানা জটিলতায় ভুগছিলেন, নানা রোগে এবং দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইজড অবস্থায় ছিলেন। এবং যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে গত বৃহস্পতিবার, সেই সুবাদেই কিন্তু হসপিটালে তাকে আনা হয় এবং ভর্তি করা হয় এবং আজকেই তিনি আসলে বিকেল নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রায় 9 বার সংসদ সদস্যও ছিলেন এবং তার যে এই দীর্ঘ সময় যে রাজনীতি সংগ্রামের সাথে জড়িত, তিনি মুক্তিযুদ্ধে যেমন অবদান রেখেছিলেন, 69-এর গণ অভ্যুত্থানেও তার অবদান ছিল অনস্বীকার্য। রাজধানীর পান্থপথ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। চট্টগ্রামে বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এ সময় বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসে। আর নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলের 2 আরোহীর। পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন একজন, এছাড়া গাইবান্ধায় ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন 2 জন। দাউ দাউ করে বাসে জ্বলছে আগুন, চারদিকে ধোঁয়ার কুণ্ডলি। বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এরই জেরে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসে। সকালে চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর পাইদং এলাকায় বেপরোয়া গতির বিআরটিসির বাস প্রথমে সিএনজি অটোরিকশাকে ও পরে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা বাবা ছেলের মৃত্যু হয়। আহত হন সিএনজি অটোরিকশার 4 যাত্রী। পরে সড়ক অবরোধ করে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আটক করা হয় বাস চালককে। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে 3 বন্ধু মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। নাটোর বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জীবন আলী ও হীরা নিহত হয়। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। শরীয়তপুর থেকে 3 বন্ধু জিসান, রাব্বি ও আবির মোটরসাইকেলে কুয়াকাটায় যাচ্ছিলেন। এ সময় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। গুরুতর আহত হন তারা। আহত হন ওই পথচারীও। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে জিসানকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে গাইবান্ধায় বাস চাপায় একজন ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন এক পথচারী। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই যাত্রায় সড়কে প্রাণ গেছে 250 মানুষের। যদিও গেল ঈদের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম, তবে বিশৃঙ্খল সড়ক আর বেপরোয়া গতি শঙ্কা বাড়াচ্ছে ফিরতি যাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযানে সংকট সমাধান সম্ভব নয়। প্রতিষ্ঠানগুলোকে আনতে হবে জবাবদিহির আওতায়।
গাড়ি ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটা হয় রাতে বেশি গতি থেকে, যার কারণে দুর্ঘটনা বেশি হয়। প্রতিযোগিতামূলক যখন বাসগুলো চালায় তখন এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। বাংলাদেশ যাত্রীবাহী কল্যাণ সমিতির প্রাথমিক তথ্য অনুযায়ী 21 থেকে 31 মে পর্যন্ত ঈদযাত্রায় 199টি সড়ক দুর্ঘটনায় 241 জন নিহত ও 540 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, চালকের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, অটোরিকশা ও মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল। নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর যে ব্যবস্থাপনা কাঠামো আছে, এইটা ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থাপনা কাঠামো দিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। বিগত ঈদগুলোর তুলনায় এবার আমরা দুর্ঘটনা খানিকটা কম আমাদের কাছে মনে হচ্ছে। যে পথে আপনি 4 থেকে 5 ঘন্টায় যাতায়াত হতো, 7 ঘন্টায় যাতায়াত হতো, সেখানে 14 ঘন্টা সময় লেগেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরের নিবিড় নজরদারির অভাবেই সড়কের বিশৃঙ্খলা, যা লোক দেখানো অভিযানের মাধ্যমে সমাধান সম্ভব নয়। কাজ না করলে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার আওতায় আনতে হবে, মনে করেন এই বিশেষজ্ঞ। এই যে অব্যবস্থাপনাগুলি, এগুলি সারা বছর ধরে সুব্যবস্থাপনার মাধ্যমে সার্ভিলেন্সটা করতে হয়। অভিযান সর্বস্ব যদি আমি করে ফেলি, এই রোগ সারানো যাবে না। প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করে কাজ না করলে জবাবদিহিতা করা। কয়েকবারের তুলনায় এই ঈদে এখন পর্যন্ত সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার কিছুটা কম হলেও বেপরোয়াতা কমেনি, যা ফিরতি যাত্রায় শঙ্কা বাড়াচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, দুর্ঘটনার সবচেয়ে বড় কারণই দ্রুত গতি, ওভারটেকিং আর প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবকালীন সময়ে এই প্রতিযোগিতা বেড়ে যায় কয়েক গুণ। তাই সারা বছরের পাশাপাশি এই উৎসবের সময়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি নগরীর রয়্যাল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। সকালে রুম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। হোটেলের রেজিস্ট্রার বলছে, নিহতের পুরুষের নাম মোহাম্মদ রিপন ও নারীর নাম সোনিয়া। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। নিহতরা কেন এবং কিভাবে মারা গেছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে জানতে পারি, এবং রিপন এবং সোনিয়া এই দুজনে তারা স্বামী স্ত্রী, এবং তারা দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তারা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পারিবারিক বিরোধ, হতাশা, বিভিন্ন কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তো আমরা তারপরে পুরো ঘটনাটা আমরা তদন্ত করছি। প্রবাসীদের রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি। গড়ে উঠেছে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর, আর না বলা কষ্ট। পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অনেকে দেশে আসেন। তাদের কাছে এটি শুধু উৎসব নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। প্রবাসে হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন এবার ঈদে ফিরেছে বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুরে প্রবাসীদের ঈদ আড্ডায় ডানা মিলল সেসব স্বপ্ন। দুবাই প্রবাসী মানিক মিয়া কাজ করেন একটি বেসরকারি এয়ারলাইন্সে। এবার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশে। বন্ধু ও স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। এদিকে হংকং ও সৌদি আরব প্রবাসীরা জানান, দূর প্রবাসে থাকলেও মা মাটি ও দেশ তাদের কাছে সবচেয়ে বড়। ঈদ কি জিনিস আসলে অতটা বোঝা হয় না। স্যাটারডে বা সানডে আমরা একটা প্রোগ্রাম করি, তো ওইখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। নাম কষ্ট ঈদ আর কি, নামাজ পড়ি, গরু খাই। আমি প্রতিনিয়ত খুঁজি যে আমার এলাকার কোনো লোক আসে কিনা, দেখবো, কথা বলবো, আমি আমার মন উজাড় করে দিয়ে আমি এর হেল্প করবো। শুধু 20 দিন থাকবো সৌদি বাংলাদেশে, অনেক টাকা খরচ করে টিকিটও পাই নাই। আগের দিন টিকিট কেছি, পরের দিন এসে পড়ছি। আমরা প্রবাসে থাকি শুধু নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, কিন্তু মন তো দেশেই পড়ে থাকে। ঈদের যে কতটুকু আনন্দ আমরা ওইখানে এটা বিন্দু পরিমাণ কিছুটা অনুভব করতে পারি না। কুয়েতে দীর্ঘ প্রবাস জীবন কাটানো ফেনীর কামাল হোসেন জয়নাল এবার দেশে করলেন ঈদ। ভুলে যেতে চান প্রবাসের বুকে কাটানোর নিঃসঙ্গতার ঈদের স্মৃতি। আমরা ঈদে আসলে আমাদের ভিতরে কিছু কাজ করতে সেন্সিটিভ, যে আমরা ছেলে মেয়ে নিয়ে একসাথে করতে পারতেছি না। এইটা আমার খুব উপলব্ধি হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেরা আমার কাছে আছে। ঈদের দিন প্রবাসে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই বছর ঈদে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা সবার সাথে কাটাচ্ছি, খুব এনজয় করছি, খুব ভালো কাটছে।
একই চিত্র ফেনী সোনাগাজীর বাসিন্দা আনোয়ার হোসেন রতনের জীবনেও। দীর্ঘ 34 বছর প্রবাস জীবনে এবারই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলেন। 3 ছেলে 1 মেয়েকে নিয়ে ঈদ করছি, অনেক আনন্দ এবং অনেক ভালো লেগেছে। এটা ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মেন হচ্ছে পরিবারকে যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন বা একসাথে ঈদ করতে পারেন, এটা অনেক আনন্দ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি, গড়ে উঠেছে নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প, হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর আর না বলা কষ্ট। তাদের কাছে শুধু উৎসবই নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। মিরন আহমেদ, সময় সংবাদ। এবার আসছে বাজেটের খবর। রফতানি প্রণোদনার উপর উৎসে কর দ্বিগুণ হচ্ছে। 2026-27 অর্থ বছরে বাজেটে নগদ প্রণোদনার উপর বিদ্যমান উৎসে কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআরের। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রিজার্ভ ধরে রেখে অর্থনীতির চাকা শক্তিশালী করতে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 43টি রফতানি খাতে প্রণোদনা দেয় সরকার। এসব খাতে প্রণোদনার হার 0.30% থেকে 10% পর্যন্ত। চলতি 2025-26 অর্থ বছরে রফতানি প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 9,025 কোটি টাকা, যার উপর 10% হারে উৎসে কর দেন রফতানিকারকরা। এই অর্থের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎসে কর দ্বিগুণ করতে চায় এনবিআর, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সংস্থাটির। পোশাক রফতানিতে 0.30% প্রণোদনা পান উদ্যোক্তারা। তবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে প্রণোদনা মেলে 1.5%। ক্ষুদ্র মাঝারি রফতানিকারকরা 2 আর অপ্রচলিত বাজারে রফতানিতে দেওয়া হয় 3% প্রণোদনা। তবে এনবিআর এর কর বাড়ানোর পরিকল্পনাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। এটা যে মূল ফ্যাক্টরি, সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন। এটা হলো ডবল ট্যাক্সেশন, এটা যেন না হয়, এটা ওনারা কথা দিয়েছেন, এটা করবেন। আমরা যেটা চেয়েছি সেটা যেমন আমরা যে ইনসেন্টিভটা যে সামান্য পাই, সেটা প্রতি হলো সবসময় 8 থেকে 9 মাস পেন্ডিং থাকে, এটা যেন রেগুলারাইজ করা হয়, সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন বলেছেন। লাস্ট 1 বছরের ভিতরে আমাদের যে ম্যানুফ্যাকচারার মোর দেন 350 to 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা দেখেছি ব্যাংকিং ফ্যাসিলিটি আমাদের ওই ফ্যাক্টরিগুলো পায় নাই। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেয়। দ্বিতীয় বড় রফতানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকরা প্রণোদনা পান 6 থেকে 10% পর্যন্ত। আর পাট ও পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়া হয় 3 থেকে 10%। বাণিজ্যে বাধা দূর করে প্রণোদনার অর্থে অতিরিক্ত করের সিদ্ধান্ত ব্যবসা সহায়ক নয় বলছেন উদ্যোক্তারা। আমাদের রপ্তানি 6% আপনার এই যে আমরা ইনসেন্টিভ পেয়ে থাকি এবং সেটার উপরে সোর্স ট্যাক্স 10% করে কাটা হইতো। এখন যদি এটা 20% করে তাহলে এটা আর আমাদেরকে দেওয়ারও তো দরকার নেই, আমরা যেটা মনে করি। কারণ আমাদের এইবারের দাবি হলো আমাদের সোর্স ট্যাক্সটা যেন মকুব করা হয়। সরকারি কোষাগারে থাকা প্রণোদনার অর্থের সরবরাহ কতটা পর্যাপ্ত রয়েছে তা বিবেচনা নিয়ে অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো সরকারের কোষাগার থেকে খরচটা যাবে, কিন্তু সেটার বিপরীতে সরকারের কি যথেষ্ট অর্থ রয়েছে কিনা, আমি কোথায় ট্রেড অফ করব, সেটাই কিন্তু বিষয়। অলরেডি তো প্রণোদনা আছে 10%, সেটাকে আরও বাড়িয়ে সরকার কি সেটা তার যে আহরণ, রাজস্ব আহরণ, সেটা থেকে এটা মেটাতে পারবে কিনা। নতুন অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যার মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ইরানের গোরক শহর ও কাশেম দ্বীপে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রাডার স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। যুদ্ধবিরতি বজায় রেখে দুই দেশের পাল্টাপাল্টি এই হামলায় শান্তি চুক্তির আলোচনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের গুরক শহর ও কাশেম দ্বীপে রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
আঞ্চলিক জলসীমায় মার্কিন স্বার্থ ও নৌ চলাচলের নিরাপত্তার জন্য আত্মরক্ষামূলক হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানায় সংস্থাটি। অন্যদিকে মার্কিন এ হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আইআরজিসি। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। তবে কুয়েতের সামরিক বাহিনী জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। মার্কিন আগ্রাসন পুনরাবৃত্তি হলে তার জবাব আরও কঠোর হবে বলে সতর্ক করেছে ইরান। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের পাল্টাপাল্টি হামলার দাবি ভিন্ন বার্তা দিচ্ছে, যা সম্ভাব্য শান্তি চুক্তি ও কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বরকতুল্লাহ, সময় সংবাদ। টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে পিএসজি। পুরো প্যারিস জুড়ে দিন রাত চলে উৎসব। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকেও বিশেষ সম্মাননা পেয়েছেন ড্যাম্বেলে মার্কিনিয়সরা। এই দলটা কাছ থেকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে আরও সাফল্য পাওয়ার প্রত্যাশা ফ্রান্স সরকার প্রধানের। ইউরোপের সিংহাসনে আবারও প্যারিস সেন্ট জেরমি। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখল ফরাসি জায়ান্টরা। আর এই সাফল্যে আনন্দে ভাসছে পুরো প্যারিস। বুদাপেস্টে নাটকীয় ফাইনালে আর্সেনালকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে পিএসজি। শিরোপা জয়ের পরদিনই শুরু হয় উৎসব। আইফেল টাওয়ারের পাদদেশে জড়ো হন প্রায় 1 লাখ সমর্থক। ট্রফি হাতে একে একে মঞ্চে ওঠেন অধিনায়ক মার্কিনিউস, উসমান ডেম্বেলে, দিজিয়ে দুও এবং ক্লাব সভাপতি নাসের আল খিলাইফি। এরপর ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতি দিতে এলিসি প্রাসাদে ট্রফি সহ পিএসজি দলকে স্বাগত জানান ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রফি হাতে ছবি তোলেন দলের সবার সঙ্গে, জানান অভিনন্দন। এমন সংবর্ধনায় কৃতজ্ঞ মার্কিনিয়সরা। গত বছর ছিল বিশাল এক সাফল্য, আর এবার তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে শিরোপা জিতেছো। পিএসজির কারণে ফ্রান্স 2 বছর এমন কীর্তি গড়েছে যা 70 বছরের ইতিহাসে আগে কখনোই হয়নি। তবে উদযাপনের সময় প্যারিসে ঘটে যাওয়া কিছু সহিংস ঘটনারও সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট। বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ম্যাকো। এরপর আবারও বেজে ওঠে পিএসজির ক্লাব সঙ্গীত। ট্রফি উঁচিয়ে ধরেন মার্কিনিয়স, আর উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থক ও অতিথিরা। এই উৎসবে সামিল হতে পেরে খুবই আনন্দিত। যদিও প্যারিসে উৎসব হচ্ছে, আবার অনেক পুলিশও আছে, তবে যাই হোক, আমরা পিএসজির জয়ে আনন্দিত। প্যারিস আজ উৎসবের নগরী। এই জয়ে ইউরোপিয়ান ফুটবলে আরও উঁচুতে পৌঁছে গেলেন কোচ লুই এনরিকে। কোচ হিসেবে এটা তার তৃতীয় ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা। একই সঙ্গে আধুনিক যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়ল পিএসজি। টানা দ্বিতীয় শিরোপা জেতা অবিশ্বাস্য অর্জন। আমরা সমর্থক, ক্লাব এবং সবার জন্য গর্বিত। টানা 2 শিরোপার পর পিএসজির সামনে এখন নতুন লক্ষ্য রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস গড়ার। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে সাক্ষ্য গ্রহণ। বছর ধরে হাইকোর্টে ঝুলছে আসিয়া হত্যাকারীর ফাঁসির ডেথ রেফারেন্স। মতিঝিলে দিনভর উত্তাপ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকদের ব্যানারে অবস্থান। সরিয়ে দিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ব্যবহার। এবং 8 দিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল। মানা হচ্ছে না বিল্ডিং কোড। শিশুর মৃত্যুর আইনি দিক খতিয়ে দেখছে কমিটি। বুধবার প্রতিবেদন। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।